আজকের পর্বটি পঞ্চম এবং অন্তিম পর্ব, অর্থাৎ আমার নাগাল্যান্ড ভ্রমণের অন্তিম পর্ব। এই পর্বে আমি শেয়ার করব আমার কিগোয়ামা ভিলেজের অভিজ্ঞতা, কোহিমা শহরে হিন্দু টেম্পল দেখার অভিজ্ঞতা এবং কোহিমা শহরে অবস্থিত মাও বাজার বা মাও মার্কেট। সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম অজানা রাস্তায় ঘোরার উদ্দেশ্যে। প্রথমেই পৌঁছলাম এখানকার লোকাল ফিশ মার্কেটে। উদ্দেশ্য লোকজনের খাওয়া দাওয়া, বাজার করার হ্যাবিট, এখানকার দোকানদারদের স্ট্যাটাস একটু নিজের চোখে দেখা। এটি এখানকার লোকাল টমেটো, সাধারণত এটা দিয়ে চাটনি খেয়ে। এই ঝুড়িগুলোতে ছোটো ছোটো কাঁকড়া প্যাকিং করে রাখা আছে। নির্দিষ্ট পার্মানেন্ট মার্কেট থাকা সত্ত্বেও ফুটপাতে কিছু মহিলাকে দেখা গেল এই সমস্ত দ্রব্য নিয়ে বিক্রি করার জন্য বসার সাজিয়েছে। নতুনত্বের মধ্যে চোখে পড়ল ব্যাঙ, 3টে করে ব্যাঙ, বড় ব্যাঙ দড়ি দিয়ে বেঁধে রেখেছে, এক এক বাড়ির 500 টাকা। আর গেরি কাঁকড়া তো আমাদের দমদমের বাজারেও বিক্রি হয়। আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম ফুটপাতের পাশ দিয়ে কিছু সরু সিঁড়ি নিচে নেমে গেছে। আমরাও বললাম সেই সিঁড়ি পথ। এসে পৌঁছলাম একেবারে লোকালয়ে। এই যেন আমাদের এখানকার পাড়া, পিচের রাস্তা, দুধারে সারিবদ্ধ পাকা বাড়ি, আর প্রতিটি বাড়িতেই কিছু না কিছু গাছ আছে। আমাদের এখানকার পেয়ারা, বাতাবি লেবু গাছও নজরে পড়ে, দু একটা কমলা লেবু গাছও দেখতে পেলাম। নতুনত্ব বলতে শুধু দেখলাম মাঝে মাঝে কয়েকটা কাঠের দোকান, জ্বালানি গাছ। তাতে দেখছিলাম মাঝে মাঝে অনেকগুলো চার্চ। এই পাড়ায় এসে লক্ষ্য করলাম প্রতি 10-12টা বাড়ি অন্তর অন্তরে কী করে থাকছে। কোনোটি চার্চের স্থাপত্যে গঠিত চার্চ, কোনোটি সাধারণ বসবাসযোগ্য বাড়ির 3তলায় লেখা আছে কোনো এক ভাষাগোষ্ঠীর চার্চ, কোনোটি গোর্খা ব্যাপটিস্ট চার্চ, কোনোটি মাও ব্যাপটিস্ট চার্চ, এরকম নানা রকম চার্চ। আমরা একটি সুদৃশ্য চার্চের সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম। উষ্ণ অভ্যর্থনায় আমাদেরকে ভেতরে যেতে বললেন। ওদের প্রেয়ার, ওদের বাইবেল পাঠ কিছুটা দেখে আমরা আবার রাস্তায় নেমে আসলাম। এখান থেকে সোজা মাও মার্কেট। এখানকার লোকেদের খাদ্যাভ্যাসের কিছু স্পেশালিটি আছে, কিছু স্পেশাল আইটেম আছে, সেই দেখতেই মাও মার্কেট আসে। এটি হলো মৌচাক, মৌমাছির লার্ভা। আর এগুলো বাঁশ পোকা, বাঁশের মাঝখানে ফাঁপা অংশে এরা থাকে। বাঁশকে আড়াআড়ি ফেড়ে এগুলোকে বের করা হয়। এছাড়া নানা পাখি, ইঁদুর সবই এদের খুব প্রিয় খাদ্য। এখান থেকে সোজা কোহিমার দুর্গা মন্দির, একটি রেসিডেন্সিয়াল বাড়ির, কোনো মন্দিরের আদলে নয়, তার গ্রাউন্ড ফ্লোরে কিছু মূর্তি স্থাপন করে দিনরাত পূজা পাঠ। এখান থেকে পায়ে হাঁটা পথে গেলাম গোর্খা মন্দির। এই মন্দিরটি কোহিমার চাঁদমারি অঞ্চলে অবস্থিত। আর এই চাঁদমারিতে গোর্খা পপুলেশন সর্বাপেক্ষা বেশি। এখানকার গোর্খারা মনে করে থাকেন যে এখানে দেবী দুর্গা এবং শিব এই পাহাড়ে স্বতঃস্ফূর্তভাবে নিজের থেকেই
উদিত হয়েছিল। তারা কেবল মন্দিরটি স্থাপন করে। এদের বক্তব্য হচ্ছে এই যে পাথরটা, এই যে এখানে যে শিবের পাথরটা, এটা হচ্ছে অটোমেটিক্যালি এসছে। পাহাড়ের যে অংশে মন্দিরটি প্রতিষ্ঠিত, সেখানে পাহাড়ের মেইন পাথরের কিছু অংশকে অপরিবর্তিত রেখে বাকি মন্দিরটি গঠন করা হয়েছে। এখান থেকে নাগাল্যান্ড স্টেট টেম্পোরিয়াম ঘুরে সোজা কোহিমা ক্যাথলিক চার্চ, টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করা এই ক্যাথলিক চার্চটির পরিবেশ অবশ্যই নজর কাড়ে। এখান থেকে কোহিমা স্মার্ট সিটির দেওয়াল অঙ্কন চিত্র দেখতে দেখতে আমরা রওনা দিলাম কিগোয়ামা। কোহিমা থেকে মিনিট 45 গাড়িতে কিসেমা থেকে 15 মিনিট দূরত্বে এই কিগোয়ামা গ্রাম। এই গ্রামটি দেখার উদ্দেশ্য, এখানে আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ এবং জাপানি ট্রুপ ঘাঁটি গেড়েছিল ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য 1944 সালে ওয়ার্ল্ড ওয়ার 2 বিখ্যাত কোহিমা যুদ্ধের সময়, যাকে ব্রিটিশ মিউজিয়ামে ওয়ার্ল্ড ওয়ার 2 এর অন্যতম বিজয় মিত্রশক্তির পক্ষে বলে বর্ণনা করা হয়েছে। এখানকার লোকের মুখে নেতাজির কোনো বিশেষ ঘটনা জানতে পারা যায় কিনা, বা নেতাজিকে এরা কি চোখে দেখে, কিভাবে একে স্মরণ করে, তার কোনো স্থাপত্য, আইনের কোনো স্মারক, কোনো কিছু যার সান্নিধ্যে এসে ভারতের স্বাধীনতা সংগ্রামের সেই উষ্ণতা পাওয়া যায় কিনা। কিন্তু কি আশ্চর্য, জাপানি ট্রুপ এই গ্রামে ছাউনি গেড়েছিল সে কথা তারা কেউ তার বাপ ঠাকুরদার কাছ থেকে গল্প শুনে থাকলেও, এমনকি সেই জাপানি ট্রুপের সৈন্যদের ভদ্র ব্যবহারের গল্প শুনে থাকলেও, আইএনএ, আজাদ হিন্দ ফৌজ বা নেতাজি সুভাষচন্দ্র বোস এই সম্বন্ধে কোনো কথাই তারা জানেন না। এমনকি নেতাজি সুভাষচন্দ্র বোস একজন স্বাধীনতা সংগ্রামী, জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম নেতা, এত কিছু ইনফরমেশন দেওয়ার পরেও তারা নেতাজি সুভাষচন্দ্র বোস বা আইএনএ বা আজাদ হিন্দ ফৌজ সম্বন্ধে কোনো কিছুই স্মরণ করতে পারলেন না। না 70 বছর বয়স্ক কোনো লোক স্মরণ করতে পারলেন, না কোনো কলেজ পড়ুয়া পারলেন। তাতে এদের হয়তো কোনো দোষ নেই, হয়তো এদের হিস্ট্রি সিলেবাস থেকে এটা বাদ আছে। তবে গ্রামের শান্ত পরিবেশে এখানে কৃষিকাজ করছে গ্রামের মহিলারা, আনন্দে আছে তাদের অতীত দুঃখজনক স্মৃতিকে ভুলে। কিন্তু এত কিছুর মধ্যেও AK-47 উদ্যত আসাম রাইফেলসের জিপের টহলদারি একটা প্রশ্ন জাগায়, আবার কবে রক্ত স্নাত হবে। আমার সকল সাবস্ক্রাইবার ও ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই নাগাল্যান্ড সিরিজ এখানেই শেষ করলাম। ইচ্ছে রইল আর একবার ডিব্রুগড় দিয়ে নাগাল্যান্ডের কন্যাক উপজাতির হেড হান্টাররা যে ভিলেজে থাকে সেখানে তাদের মুখে কিভাবে তারা মাথা কেটে নিত সেই কাহিনী শুনব। নমস্কার।